নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। নাগরিক হতে কোন নথি দরকার? উত্তর দিতে পারলো না সরকার। আমার না কিছু লোকের উপর বড্ড মাথা গরম হয়। তোর আবার পাকা ধানে কে মই দিল বলতো? সেরকম কেউ না, এমনি ভেবেই মাথা গরম হয়ে গেল। হয়েছেটা কি বলতো? কি ভাবলি? আর মাথা গরমই বা কার উপর হলো? এই যে কিছু মানুষ দুরকম কথা বলে, আজ যা বলছে কাল নিজেই তার উল্টো কথা বলে। কি বিরক্তিকর। এটা কিন্তু ঠিক বলেছিস, ভীষণ বিরক্তিকর। এই দুরকম কথা বলা লোকজনকে আমার একদম ভালো লাগে না। তাই না তাই, আবার আর এক রকম লোক আছে যারা মুখে একরকম কথা বলে, কাজ ঠিক তার উল্টোটা করে। এটা ঠিক। এই যে তোর এদের উপর রাগ হয়, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে কিন্তু। মানে কি হবে? মানে আজকের দিনে প্রচুর লোক ঠিক এই কাজটাই করে। মানুষের কথা ছাড়, সাংবিধানিক সংস্থা এই কাজ করে। সাংবিধানিক সংস্থা? কোন সাংবিধানিক সংস্থা আবার এইসব করলো? নির্বাচন কমিশন। তারা নিজেদের আইন নিজেরাই ভাঙছে, নিজেরাই যা বলেছিল তার উল্টো কাজ করছে। একটু খুলে বলো, কিচ্ছু বুঝতে পারছি না। তুই তো জানিস রাহুল গান্ধী বোমা ফাটিয়েছিলেন ওই মহাদেবপুরা কেন্দ্রে ভুয়ো ভোটার নিয়ে তো? একদমই তাই। এবার রাহুল গান্ধীকে কমিশন হলফনামা দিতে বলেছে, জানিস? জানি তো, তুমিই তো খবরটা দিয়েছিলে। আর সেটাই কমিশনের নিজের আইনের বিরুদ্ধে। এছাড়াও কমিশনের একাধিক নিয়ম প্রসেস কমিশন নিজেই মানছে না। তুমি যদি আমাকে একটু খুলে না বলো, আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি কমিশনের যা আইন আর কমিশন কি করছে দুটোই একেবারে আলাদা। মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে কংগ্রেসের তদন্তে গুরুতর অনিয়ম ধরা পড়েছে। রাহুল গান্ধীর প্রকাশ করা এই রিপোর্টে দেখা যায় প্রায় 1,250,000 জন সন্দেহজনক ভোটার তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে একই ব্যক্তির একাধিক নাম, ভুয়ো ভোটার ও অনুপস্থিত ভোটারের নাম। এমন একটি গুরুতর অভিযোগের পর নির্বাচন কমিশনের উচিত ছিল তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া ও তদন্ত শুরু করা। কিন্তু বাস্তবে কর্ণাটকের মুখ্য নির্বাচন কর্মকর্তা রাহুল গান্ধীকে হলফনামা ও শপথপত্র জমা দিতে বলেন, যা আইনের ধারার ভুল প্রয়োগ। রুল 23B শুধুমাত্র ভোটারের নাম যোগ বা বাদ দেওয়ার চলমান প্রক্রিয়ায় প্রযোজ্য, প্রকাশিত তালিকার ভুয়ো নামের ক্ষেত্রে নয়। ভারতের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে নিজের উদ্যোগে ভোটার তালিকা সংশোধন করতে পারে। এর জন্য অভিযোগপত্রেরও প্রয়োজন নেই। অথচ কমিশন আইনি দায়িত্ব এড়িয়ে গিয়ে উল্টো তথ্য প্রকাশকারীর ওপর চাপ তৈরি করছে। নির্বাচন কমিশন বহু বছর ধরেই ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট নাম মুছে ফেলার জন্য প্রযুক্তি ও নির্দেশিকা জারি করেছে। 2013 সালের এক নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রিজ সফটওয়্যারের মাধ্যমে এবং ফটো সিমিলার এন্ট্রিজ বুথ লেভেলে যাচাই করে নাম বাদ দেওয়ার নিয়ম। এছাড়াও বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, মৃত বা স্থানান্তরিত ভোটার শনাক্ত ও রেকর্ড সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি এসব নিয়ম ও প্রযুক্তি সঠিকভাবে প্রয়োগ করা হতো, তাহলে মহাদেবপুরার মতো একই ভোটারের নাম বহুবার তালিকায় থাকার প্রশ্নই উঠত না। ফলে বোঝা যায় কমিশনের কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালন করেননি। এতে নির্বাচনী প্রক্রিয়ার সততা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 1 লাখ সন্দেহভাজন ভোটারের অর্থ 1 লাখ ভুয়ো নথি জমা দেওয়া হয়েছে এবং তা কমিশনের অনুমোদন পেয়েছে। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সম্ভাব্য জালিয়াতি। এর তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এখন প্রয়োজন। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যক্ষমতা বিশ্বাসযোগ্যতার ভিত্তি। কিন্তু এই ঘটনায় কমিশনের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তারা অভিযোগ গোপন করে সরকারের স্বার্থ রক্ষা করছে, জনস্বার্থ রক্ষা নয়। এই প্রবণতা শুধু প্রতিষ্ঠানগত সততা নয়, গণতন্ত্রকেও দুর্বল করে দিচ্ছে। এখন জরুরি হলো একটি স্বাধীন, দ্রুত ও স্বচ্ছ তদন্ত শুরু করে ভুয়ো ভোটার বাদ দেওয়া এবং ভবিষ্যতে এমন জালিয়াতি রোধে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ জবাবদিহি নিশ্চিত করা। অন্যথায় নির্বাচন প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা আরও ভেঙে পড়বে। বাপরে, একে ভোল বদল বলবো না দ্বিচারিতা বলবো? জানি না তুই কি বলবি, তবে আমার অনেক কিছুই বলার আছে। কি বলার আছে বলে ফেলো। আমার থেকে আবার তুমি কবে পারমিশন নাও? না, পারমিশন নিইনি, তবে অনেক কিছুই বলার আছে, মন দিয়ে শুনবি। বেশ, মন দিলাম, বলো এবার। ভারতের নাগরিক যে তুই, তার প্রমাণ কি? কেন? ভোটার কার্ড, আধার কার্ড। আমি তো কোথাও ঘুরতে গেলে সেটাই তো নিয়ে যাই। না, কমিশন বলছে ভোটার আধার রেশন প্রমাণপত্র নয়। আধার কার্ড শুধুই আইডেন্টিটি। আধার কার্ডে লেখা থাকে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে পরিচয়পত্র কি? কমিশনের চাওয়া 11টি নথি। সেই নথিগুলো সবার কাছে আছে? জাস্টিস ধুলিয়ার কাছে সেই নথিগুলোর একটারও নেই। সাধারণ মানুষের কথা ছেড়ে দে। সবচেয়ে বড় কথা কি বলতো? কোন কথা? সুপ্রিম কোর্টের বিচারপতির কাছেই সেই সব ডকুমেন্ট নেই, এর চেয়ে বড় আর কি কথা? আদিবাসী, যারা আমাদের দেশের ভূমিপুত্র, যারা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন নাগরিক, তাদের কথা ভেবেছিস? কেন বলো তো?
আমি ঠিক বুঝতে পারলাম না। বাংলা, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে সারা দেশের গরিব আদিবাসী গ্রামগুলোয় যারা খেতে পারে না ঠিক মতো, তাদের থেকে কোন নথি আশা করছে কমিশন? কিন্তু এটাকে ঠিক করবে কোন নথি আমাদের নাগরিকত্বের প্রমাণ? সেই উত্তর কেন্দ্রীয় সরকার দিতে পারেনি। মানে কেন্দ্রও সেটা জানে না? সংসদে প্রশ্ন করা হয়েছিল কোন নথি নাগরিকত্বের প্রমাণ, কিভাবে ঠিক হবে কেউ নাগরিক কিনা। তারপর কি হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর দিতে পারেনি। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নথির তালিকা লোকসভায় জানাতে অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু জানিয়েছে যে নাগরিকত্ব নির্ধারণ হয় 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট এবং তার নিয়ম অনুযায়ী। এই অস্পষ্ট উত্তর সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে, কারণ নাগরিকত্ব নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক চলছে তখন সরকারের এই নীরবতা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। সিপিআই মার্কসিস্ট লেনিনিস্ট সাংসদ সুদামা প্রসাদ সরাসরি বৈধ নথির তালিকা জানতে চেয়েছিলেন। পাশাপাশি গত 25 বছরে জন্ম সনদ প্রদানের পরিসংখ্যান ও রাজ্যভিত্তিক ঘাটতির তথ্যও জানতে চেয়েছিলেন, কিন্তু প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় মূল প্রশ্ন এড়িয়ে যান। নথির তালিকা না দিয়ে শুধু আইন ও ধারা পড়ে শোনানো আসলে জবাবদিহি এড়ানোর কৌশল। এদিকে বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে 11টি নথি নাগরিকত্ব প্রমাণের জন্য ধরা হয়েছে, যেখানে জন্ম সনদ থাকলেও আধার কার্ড, ভোটার আইডি বা রেশন কার্ড নেই। এটা পরিষ্কারভাবে দেখায় যে সরকারের নীতি সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন। কোটি কোটি মানুষ যেসব নথি দৈনন্দিন কাজে ব্যবহার করেন সেগুলো এখানে অগ্রাহ্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের। কিন্তু নির্বাচন কমিশন তবুও দাবি করছে যে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা শুধু সংবিধান বিরোধী নয়, বিপজ্জনকও। কমিশনের এই ভূমিকা একেবারেই নিরপেক্ষতার পরিপন্থী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, কিন্তু কী কারণে বাদ দেওয়া হয়েছে তা জানানো হয়নি। আসামে উচ্ছেদ হওয়া একাধিক মুসলিম পরিবারের ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনাও সামনে এসেছে। স্পষ্টতই এই প্রক্রিয়া সাধারণ ভোটারকে লক্ষ্য করে নয়, বরং নির্দিষ্ট সম্প্রদায় ও রাজনৈতিকভাবে যেসব জনগোষ্ঠী বিজেপির ভোট ব্যাংক নয় তাদের বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। সরকারের এই নীতি ও নির্বাচন কমিশনের ভূমিকা মিলিয়ে গোটা প্রক্রিয়াটাই ভোটার তালিকা যাচাইয়ের নামে এক ধরনের গণহারে নাগরিকত্ব ছাঁটাইয়ের রূপ নিচ্ছে। কেন্দ্রের সরকারই বলতে পারছে না কিভাবে কেউ নাগরিক হবে? না, বলতে পারছে না, আর তাই জন্যই সরকার এবং কমিশনের গোটা প্রসেস নিয়ে অনেক প্রশ্ন উঠে যায়। সত্যি, কত গরিব মানুষ যাদের বাড়িঘর ঠিক মতো নেই, তারা কি করবে? আরো বড় প্রশ্ন কি জানিস? কি প্রশ্ন বলো তো? বিহারে বন্যায় বিভিন্ন জায়গা ভেসে গেছে, বাড়িঘর ভেসে গেছে, কি করে দেবে তারা নথি? যাদের বাড়িঘর ভেসে গেল তারা আশ্রয় হারালো, এবার নাগরিকত্বও হারাবে। কমিশনের নিয়ম তো তাই বলছে, হচ্ছেও তাই। আচ্ছা, বিহারে বন্যা পরিস্থিতি ঠিক কেমন এখন? সরকারি হিসেব বলছে 10 জেলায় 25 লক্ষ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত। বাপরে, এ তো খুবই খারাপ অবস্থা। সত্যি, আরো কত মানুষ ভোট দেওয়ার ক্ষমতা হারাবে? হিসেব তো বলছে আরো অনেক মানুষ হারাবে। এবার বল, সরকার জানে না নাগরিকত্বের প্রমাণ কিভাবে দেওয়া হবে, কমিশন নিজের নিয়ম মানছে না, মানুষ কোথায় যাবে? সত্যি, এসব ভাবলেও খারাপ লাগে। আর আমরা নাকি 79তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। ঠিকই, নে এবার শেষ কর। তাই ভালো, সময়ও শেষ। তাই আজকের মতো বিয়ন্ড পলিটিক্স এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।